আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে 18 জন নিহত হয়েছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে 4 ক্রু সহ 64 জন যাত্রী ছিল বলে জানায় বিবিসি। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশ জানায়, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ তথ্য জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা এখন কত হয়েছে, আর যাত্রীবাহী বিমানে কোনো বাংলাদেশি বা বিদেশি যাত্রী ছিল কিনা জানাবেন আমাদের। মালিহা, আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 5342 একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে ওয়াশিংটনের রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে ঘটনাটি ঘটে এবং ওই সময় বিমানবন্দরের রানওয়েতে 33-এর দিকে এগিয়ে যাচ্ছিল এবং সংঘর্ষের পর সেটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে এবং বিমানটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা ছিলেন। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তারা জানিয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটা জানা গেছে। ব্ল্যাক হক হলো মার্কিন সেনাবাহিনীর একটি কৌশলগত পরিবহন হেলিকপ্টার। বিমানটি বিধ্বংসের পর চারজনকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জেনেছি আমরা, তবে কতজনকে হারিয়েছি বা এখনো জানতে পারিনি। তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তার জানানো এই তথ্যগুলো উৎস প্রকাশও করেননি। বিমানটি কানসাস থেকে ওয়াশিংটনে এসেছিল এবং ঘটনার পর বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলে ফক্স নিউজের জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মালিয়া, যে আপনি বলছিলেন প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য বিদেশি এতে নিহত হয়েছে কি, আসলে কর্তৃপক্ষ কিন্তু এখনই বিস্তারিতভাবে তথ্যটি জানাননি কারা কারা নিহত হয়েছেন। তো এই বিমান বিধ্বংসের ব্যাপারে আমার কাছে এই ছিল সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাকে। কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের 58তম ইজতেমা। তাবলিগ জামাতের সাথীদের পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান। দেশের শান্তি বজায় থাকবে এবং আল্লাহ সবাইকে হিদায়াতের মাধ্যমে মাফ করবেন, এমন প্রত্যাশা মুসল্লিদের। বিশ্ব ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব কাল থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি শুরাই নিজাম বা যুবায়পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তাবলীগের কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। 2 বার করাতে আমাদের সাথীদের জন্য সফল হয়েছে, সহজ হয়েছে। এজন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন ইজতেমাকে কবুল করে। দুনিয়া জিন্দগিতে চলার পথে আমাদের যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি সংশোধন শিক্ষার জন্য, ভালো ভালো দিনের কথা শোনার জন্য এবং নিজেকে সংশোধনের জন্য আমরা এখানে এসেছি। দর্শক, বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানবো টঙ্গীতে থাকা সহকর্মী এর বাদলের কাছ থেকে। বাদল, ইজতেমা ঘিরে সকাল থেকে কি কি আনুষ্ঠানিকতা চোখে পড়ছে আপনার, আর সেই সাথে জানাবেন যে প্রথম পর্বে কয় জেলার মুসল্লিরা অংশ নেবেন?
মালিহা, এখানে আসলে বলা হচ্ছিল যে সারা দেশের যে অর্ধেক জেলা আছে সেই জেলার লোকজন আসবেন, এরকমটি বলা হচ্ছিল। কিন্তু আমরা এখানে এসে যেটি দেখছি, সারা দেশ থেকে লোক এসেছেন, তাবলিগের ভাইরা এসেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট জেলা এখানে উল্লেখ করা নেই। সারা দেশ থেকেই মোটামুটি কম বেশি তাবলিগের এই সাথী ভাইরা এসেছেন। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কাল ফজরের নামাজের পর থেকেই আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বিদেশ থেকেও অনেকে এসেছেন, তারা এই কিছুক্ষণ পরে যেহেতু জহরের নামাজ, সেই নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং রান্নাবাড়া চলছে, রান্নাবাড়ার প্রস্তুতি চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একজন সাথী ভাইয়ের সাথে কথা বলতে চাই। এখন আপনাদের কি করছেন এখানে এবং আসার নিয়ত কি আপনাদের? যে আলহামদুলিল্লাহ, আমরা এখন রান্না বাড়ার কাজ করতেছি, যেহেতু সামনে দুপুরবেলা আছে, রাতের বেলা আছে, সেগুলোর খানা তৈরি করতেছি। সাথীরা আমলে আছে, বাকি আল্লাহ পাকের রাজি খুশির জন্য আমাদের আশা, পুরো উম্মতের হেদায়েতের জন্য, যাতে আমি নিজে হেদায়েত পাই। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মানুষকে যাতে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, যাতে আল্লাহর পথে মানুষ চলতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আর এই জন্যই আশা এটা, আর এই মেহনতটা এই জন্যই। কি রান্না হচ্ছে আজকে? আসলে আমরা রুই মাছ সবজি দিয়ে রান্না করতেছি। কতজন সাথী ভাই খাবেন? আমরা আছি প্রায় 15 জন। আমরা একটা মহল্লা থেকে আসছি, বগুড়া থেকে। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন সাথী ভাই কথা বলছিলেন যারা বগুড়া থেকে এসেছেন এবং বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে এসেছেন মুসল্লিরা এই বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার জন্য। তো 3 ধাপে ভাগ করার জন্য অনেকেই সন্তুষ্টি জানিয়েছেন। এখানে টয়লেটের ব্যবস্থাপনা এবং থাকার যে ব্যবস্থা, সেটি অনেকটা স্বস্তিদায়ক হবে বলে তারা মনে করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং কোনো ধরনের যাতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। তো মালিহা, এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ওসি হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা, আর 4 ডিসেম্বর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়। উভয়কে 30 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি রাজন এবং রনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজন ও রনি সম্পর্কে আপন 2 ভাই। বুধবার রাতে তাদের মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার রেশ ধরেই হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানিয়ে পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। এলাকা কেন্দ্রিক যে প্রভাব থাকে, এদের আন্ডারে কিছু গ্রুপ মেনটেন করে, এরা আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন, বীরবাবুর হত্যাকাণ্ডের শিকার হন। আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রায়ের তারিখ পিছিয়ে আগামী 17 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল, তবে রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে এই তারিখ ধার্য করা হয়। জিকে শামীম কারাগারে আছেন এবং তার মা আয়েশা আক্তার পলাতক রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে বোঝা গেছে, সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায়।
এমন মন্তব্য করলেন ইউরোপীয় ইউনিয়নের ডেমোক্রেটিক বিশেষজ্ঞ মাইকেল লিডার। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রবাসী ভোটার করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল পৌনে 1 ঘণ্টা বৈঠক করেন। এরপর বেলা 11:30টায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে তৃতীয় কমিশন সভা শুরু হয়েছে। আজকে সভায় সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা হবে। পুরস্কারের ঘোষিত তালিকা থেকে 3 জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা যায়। গেল 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়। এরপর 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হয়েছে। দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি 10 টাকা কমে বর্তমানে 35 থেকে 36 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গেল সপ্তাহেও বিক্রি হয়েছিল 40 থেকে 45 টাকায়। এছাড়া কমেছে আলু, আদা, রসুনের দামও। আলু কেজি প্রতি 5 টাকা কমে 15 টাকা, আদা কেজি প্রতি 10 টাকা কমে 80 টাকা এবং রসুন কেজি প্রতি 20 টাকা কমে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশির কারণে দাম কমেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আন্তর্জাতিক সংবাদ। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট 5,500-এরও বেশি গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 4,300 অভিবাসী অবৈধভাবে রয়েছে বলে জানায় সংস্থাটি। দেশটিতে 11 মিলিয়নের বেশি অবৈধ অভিবাসী বাস করে। তাদের সরাতে 24 বছরের বেশি সময় লাগবে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের ফেরত পাঠাতে মরিয়া যুক্তরাষ্ট্র। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আলাদা ম্যাচে প্লে অফের আশা নিয়ে মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তালিকার শীর্ষে ফিরতে খুলনার বিপক্ষে জয় পেতে চায় রংপুর। আর প্লে অফের পথে এগিয়ে যেতে খুলনাও এই ম্যাচে ভাবছে না জয়ের বিকল্প। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সন্ধ্যা 6:30টায় প্লে অফের স্বপ্ন নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।